মাঝরাতে পড়তে পড়তে বাবা শুনতে পায় যে কেউ যেন বিড়বিড় করে কি সব বলছে। ঘরের জানলাটা অল্প খোলা ছিল। মনে হলো কেউ যেন পিসির ঘরের দিকে চলে গেল। বাবা দরজাটা খুলে আস্তে আস্তে পিসির ঘরের দিকে যায়। সেখানে দেখে ওই ঘরের দরজার সামনে জেঠু দাঁড়িয়ে দরজাটা ধরে কি সব যেন বলছে। সামনে গিয়ে দেখে জেঠু বলছে, দরজাটা খোল বোন, আমি তো তোর সাথে একটু কথা বলতে এসেছি, একটুখানি দরজাটা খোল। বাবা জেঠুকে ডাকে, জিজ্ঞাসা করে যে কার সাথে সে কথা বলছে। নমস্কার, গল্পের কোলাহলের 94 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডের এই ঘটনাটি শুভদীপ পাঠিয়েছে আমাদের মেল আইডিতে। শুভদীপের পরিবারে এক অভিশাপ ফলেছিল, যেখানে শুভদীপের পরিবারের 2জন সদস্য প্রাণ হারিয়েছিল। সেই অভিশাপ কি এবং কি কি ঘটেছিল শুভদীপের বাড়িতে জানতে হলে শুনতে হবে আজকের পুরো এপিসোডটা। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। শুভদীপ যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো দাদা, আমি শুভদীপ। আজ তোমাদের চ্যানেলে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা কোনো বানানো গল্প বা বানিয়ে বলা ঘটনা একদমই নয়। এই পুরো বিষয়টাই আমাদের নিজেদের পরিবারে বহু বছর আগে ঘটে গেছে, যা আজও আমার পরিবারের লোকেরা ভুলতে পারেনি। ছোট থেকে আমি আমার পিসি আর জেঠুর ব্যাপারে অনেক কথা শুনতাম, কিন্তু তাদের দেখতে পেতাম না। একটু বড় হওয়ার পর জানতে পারলাম যে এক অজানা অভিশাপে পিসি আর জেঠু পরপর দুজনই খুব কম বয়সে মারা যায়। আর তখন আমার বাবার সবে 18 বছর বয়স হবে। এরপর থেকে সবাই বেশ ভয়তেই দিন কাটায়। আমার উপরেও প্রচুর নিয়মকানুন চলে, যা আমায় মানতেও হয়। মাঝে মাঝে আমার রাগ হতো। বাড়িতে ভূত নিয়ে সবাইকে বেশ ভয় পেতে দেখতাম। আমি এগুলোকে প্রশ্রয় না দিয়ে রাগারাগি করতাম, কিন্তু বাড়ির বড়রা এতে আরও রেগে যেতেন। বলতেন, কিছু না জেনে কুসংস্কার বা মজা ভেবে কোনো জিনিসকে উড়িয়ে দেওয়া উচিত না। তারপর পুরো বিষয়টা জানার পরে আমি অনেকটাই পাল্টে যাই। অনেকবার বড়দের থেকে ঘটনাটা জানতে চাইতাম যে কি করে পিসি জেঠু পরপর মারা যায়, কি এমন ঘটেছিল। অবশেষে আমি অনেকটা বড় হওয়ার পর বাবা আমায় একদিন সব ব্যাপারটা খুলে বলে। আর বিশ্বাস করো, ঘটনাটা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে দিয়েছিল। আর আজ সেই ঘটনাটাই তোমাদের চ্যানেলের অডিয়েন্সদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। আমার জেঠু আর পিসির বয়সের তফাৎ ছিল মাত্র 4 বছর। বাবার মুখেই শোনা যে বাবাকে তারা দুজনই খুব স্নেহ করত, ভালোবাসত। কিন্তু পিসি আর জেঠু শুধু ভাই বোন ছিল না, তারা ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। সব আবদার, সব কথা, সব দুঃখ, সব খুশি তারা একে অপরের সাথে ভাগ করে নিত। তবে একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমাদের পরিবারের মানুষগুলোর মুখ থেকে শান্তির ছায়াটা কেড়ে নিল। সেদিন সন্ধ্যে থেকে খুব ঝড় বৃষ্টি শুরু হয়।
পিসি তখন টিউশনে গেছিল পড়তে, আর জেঠু বেরিয়েছিল কাজে। সেই সময় ফোন শুধু জেঠুর কাছেই ছিল, আর বাড়িতে একটা ল্যান্ড ফোন ছিল। স্যারের ফোন থেকে জেঠুকে আনতে আসতে বলে পিসি, কিন্তু সেদিন তার কাজের চাপ চলছিল ভালোই। বাড়িতে দাদুকে ফোন করার কথা বলেছিল। পিসি সেই ফোন না করে নিজে একাই বেরিয়ে পড়ে। হয়তো ভেবেছিল যে এইটুকু রাস্তা একা চলে যেতে পারবে, তাই ঝড় বৃষ্টির মধ্যে একাই বেরিয়ে পড়ে। তখনকার দিনে সন্ধ্যের পর থেকে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা হয়ে যেত। তারপর আবার বৃষ্টির দিন। রাত 9টা নাগাদ জেঠু বাড়ি ফিরে বোনের খোঁজ করে। দেখে সবাই চিন্তা করছে, বোন তখনও ফেরেনি। স্যারকে ফোন করা হয়। স্যার জানায় যে সে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। ঝড় জলের মধ্যেই জেঠু আর দাদু আমার পিসিকে খুঁজতে বেরোয়। এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে বড় রাস্তার ওপর লোকের ভিড় দেখে সেদিকে ছুটে গিয়ে দেখে পিসি রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানা যায় সেখানেই একটি গাড়ির মুখোমুখি হয় পিসি। এক মুহূর্তে ভেঙে পড়ল পুরো পরিবার। অপঘাতে মৃত্যুর 3 দিনে কাজ হয়। সেদিন পাড়ার লোকেরা বলাবলি করছিল যে তার 2 সপ্তাহ আগে যেখানে ওই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান হলো, সেখানেই আজ এক বাচ্চা মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান হবে। আসলে আমার দাদুরা একটা অন্য জায়গায় আগে ভাড়া বাড়িতে থাকতো। অনেক কষ্টে টাকা জমিয়ে এই জমিটা কেনে। এই জমিটার দাম বেশ কম ছিল, আর বেশ বড় জমি, অনেক দিনই ফাঁকা পড়েছিল। তারপর এই জমির ওপরেই বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের অনুষ্ঠান করিয়ে পুরো পরিবার নিয়ে ওই বাড়িতে ঢোকে দাদু। তবে সেই সুখ বেশি দিন সহ্য হলো না। পিসির মৃত্যুর পর সবচেয়ে বেশি বদলে গেল আমার জেঠু। সে নিজেকেই দোষ দিতে শুরু করলো। বারবার বলতো যে সে নিজে যদি সেদিন যেত এই ঘটনাটা ঘটতো না। আস্তে আস্তে মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকত। নিজের মনে বকবক করত, ঘরের জিনিস ভাঙচুর করত। সব থেকে ভয়ের ব্যাপার হলো বারবার চিৎকার করে বলতো সে বোনের কাছে যাবে। হাতের কাছে কোনো ধারালো জিনিস পেলেই তা দিয়ে নিজেকে আঘাত করত। দাদু দিদা জেঠুকে সামলাতে পারত না। নিজের হাতে সারা শরীরে আঘাত করে রক্ত বার করে ফেলত। পিসিকে হারানোর শোক সে ভুলতে পারছিল না, কিন্তু তার জন্য নিজেকে এইভাবে আঘাত করার কারণটা যে কি কেউ সেটা ধরতে পারছিল না। অবশেষে একদিন জেঠুকে একজন নামকরা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সে কিছু ওষুধ দেয়। তা খেয়ে জেঠু আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো। দিদা ঠাকুরের মন্দির থেকে ঠাকুরের নামের একটি লাল তাগা নিয়ে এসে জেঠুকে পড়ায়। সবাই আশার আলো দেখতে শুরু করে। জেঠু সবার সঙ্গে অল্প অল্প কথা বলতো। দিদার কাছে বসে খাবারও খাওয়া শুরু করলো, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়। একদিন সকালে আমার দাদু একটা কাজে যায়। আমার বাবার তখন স্কুলে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা চলছে। সেদিন বাবার স্কুলের স্যার দিদাকে একবার ডাকে। জেঠু আগের থেকে তখন অনেকটাই সুস্থ ছিল, তাই দিদা আমার বাবার সাথে স্কুলে যায়। বাড়ি ফিরে সেদিন দুপুরে যখন দিদা জেঠুর ঘরে যায়, ঘর খুলে ভয় চিৎকার করে ওঠে। সারা ঘরে সব জিনিস ভেঙে ছুঁড়ে পড়ে আছে। জেঠুর সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ। হাতে একটা কাঁচের টুকরো নিয়ে মাটিতে বসে তখনও হাসছে, চোখগুলো লাল। দিদার দিকে ছুঁড়ে দেয় সেই ঠাকুরের লাল তাগা।
এই আচরণ দেখে দিদা ছুটে নিজের ঘরে গিয়ে দাদুকে জানায়। দাদু পাড়ার ডাক্তারকে ডেকে নিয়ে আসে। বাবা স্কুল থেকে ফিরে এসব দেখে পুরো অবাক হয়ে যায়। ডাক্তার এসে জেঠুকে ঘুমের একটি ইঞ্জেকশন দেয়, তারপর সব জায়গায় ওষুধ লাগিয়ে দিয়ে বলেন যে জেঠুকে কোনো মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে। দিদা বাধা দিয়ে বলে যে জেঠুর কোনো মাথার রোগ হয়নি। দিদা ঘরে ঢুকে যে দৃশ্য দেখেছিল সেটা দেখে মনে হয়েছিল যে জেঠুর মধ্যে থেকে কোনো হিংস্র পশু যেন বেরিয়ে আসছে। দিদা তাই দাদুকে অন্য কোনো পথ খুঁজে বার করতে বলে, তবে দাদু এসব কিছুতেই তখন বিশ্বাস করত না। সে দিদার কথায় রাজি না হয়ে আবার ওই সাইকিয়াট্রিস্টকে ফোন করে। সেও আবার তখন শহরের বাইরে তার নিজের কাজে গেছেন। 1 সপ্তাহ পরে ফিরবেন। দিদা দাদুকে বোঝানোর চেষ্টা করে যে কোনো তান্ত্রিক বা ওঝার খোঁজ করতে। তাদের সাহায্যেই জেঠুকে সুস্থ করে তোলা যাবে। জেঠুর আচরণ এবার আরও অস্বাভাবিক হয়ে উঠল। বাবার বরাবরই রাত জেগে পড়ার অভ্যাস। সেদিন রাতেই বাবা নিজের ঘরে বসে পড়ছিল। সামনেই ক্লাস 12-এর মেন পরীক্ষা। সারা দিন মন দিয়ে পড়াশুনো করতে পারত না বাবা। একেই এই পরিস্থিতি, তার উপর তার দাদার আবার এই অবস্থা। সব নিয়ে বাবা খুব চিন্তা করত। মাঝরাতে পড়তে পড়তে বাবা শুনতে পায় যে কেউ যেন বিড়বিড় করে কি সব বলছে। ঘরের জানলাটা অল্প খোলা ছিল। মনে হলো কেউ যেন পিসির ঘরের দিকে চলে গেল। বাবা দরজাটা খুলে আস্তে আস্তে পিসির ঘরের দিকে যায়। সেখানে দেখে ওই ঘরের দরজার সামনে জেঠু দাঁড়িয়ে দরজাটা ধরে কি সব যেন বলছে। সামনে গিয়ে দেখে জেঠু বলছে, দরজাটা খোল বোন, আমি তো তোর সাথে একটু কথা বলতে এসেছি, একটুখানি দরজাটা খোল। বাবা জেঠুকে ডাকে, জিজ্ঞাসা করে যে কার সাথে সে কথা বলছে। জেঠু বাবার দিকে যখন তাকায়, বাবা দেখে জেঠুর চোখ দুটো গাঢ় লাল। কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে তারপর সে বলে, ভাই তুই দেখতে পাচ্ছিস না, এই তো বোন এই ঘরেই আছে, রাগ করে দরজা খুলছে না তো। রোজই নাকি পিসি জেঠুর সঙ্গে দেখা করতে আসে, কিছুক্ষণ থাকে তারপর চলে যায়। এই কথাটা শোনার পর বাবা দাদু আর দিদাকে ডেকে নিয়ে গিয়ে জেঠুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ওই ঘরের দরজা থেকে জেঠুকে যত দূরে নিয়ে যাওয়া হচ্ছিল ততই জেঠু যেন রেগে যাচ্ছিল। দিদাকে ঠেলে ফেলে দেয়, দাদুকেও ধাক্কা দেয়। জেঠুর গায়ে যেন বিশাল শক্তি ভর করে। কোনো রকমে নিয়ে গিয়ে আবার ঘর বন্ধ করে দেওয়া হয় জেঠুকে। সারা রাত মারাত্মক চিৎকার করে জেঠু। দাদু ঠিক করে পরের দিন সকালেই জেঠুকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হবে, কিন্তু জেঠু সেই সুযোগ আর কাউকে দিল না। পরের দিন সকালে দিদা চা নিয়ে জেঠুর ঘরে গিয়ে দরজা খুলতেই দিদার হাত থেকে চায়ের কাপ মাটিতে পড়ে যায়। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার ছেলে। সারা বিছানার চাদর রক্তে মাখামাখি। খুব ধারালো ছুরি নিজের শরীরের ওপর চালিয়ে নিজেকে শেষ করতে চাইলে যে অবস্থা হয় তার থেকেও ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু কোথাও কোনো ধারালো জিনিস সারা ঘরে খুঁজে পাওয়া যায়নি। সেটাই সব থেকে চিন্তার বিষয় ছিল। পুলিশ, ডাক্তার, পাড়ার লোক সবাই এসে জমা হলো আমাদের বাড়িতে। দিদাকে সামলানো যাচ্ছিল না, বারবার জ্ঞান হারাচ্ছিল। পরপর 1 মাসের মধ্যেই 2টো মৃত্যু আমাদের পরিবারকে তখন পুরো যন্ত্রণায় শেষ করে দিয়েছিল। জেঠুর মৃত্যুর পর বাড়িতে কিন্তু শান্তি ফিরল না, বরং শ্রাদ্ধের আগের ওই 3 দিন থেকে অনেক কিছু ঘটতে শুরু করলো বাড়িতে। রাত হলেই যেমন জেঠু জিনিসপত্র ভাঙচুর করত, সেই এক শব্দ জেঠুর ঘর থেকে আসতো।
অথচ গিয়ে দেখা যেত ঘর পুরো খালি। এতদিন পিসির ঘর থেকে কোনো শব্দ আসতো না। হঠাৎ সেদিন থেকে পিসির ঘর থেকে ধমধম করে শব্দ আসা শুরু করলো, যেন কেউ ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, সে দরজা ধাক্কাচ্ছে। বাবা, দাদু, দিদা আবার ওই ঘরের দিকে গিয়ে পিসির ঘরের দরজা খুলে দেখত কেউ নেই। কিন্তু একটা কিছু অনুভব করত, যেন কিছু একটা ওই ঘর থেকে বেরিয়ে গেল, একটা হাওয়া। পরের দিন সকাল থেকে দাদুর মধ্যে কিরম যেন পরিবর্তন ঘটে। দাদু নাস্তিক মানুষ ছিলেন ঠিকই, কিন্তু শ্রাদ্ধের কাজে না করার মানুষ সে একদমই নয়। অথচ জেঠুর শ্রাদ্ধের কাজের জন্য পুরোহিতকে ডাকার কথা যখন দিদা বলে, সে অদ্ভুত রেগে যায়। সেই এক রাগ যা দিদা জেঠুর মধ্যে দেখতে পেয়েছিল। দিদা তখন বাবার সাথে কথা বলে। হয়তো এসবের জন্য বাবা তখন অনেকই ছোট, আবার সামনেই পরীক্ষা। তাও দিদা বাধ্য হয়েই বাবাকে সব বলে, কারণ বাবা ছাড়া তখন দিদার আর কেউ নেই যে এই কথাগুলো শুনবে। আর দিদা বুঝতে পারছিল যে এবার দাদুর পালা। একদিন সন্ধেবেলা দাদু কাজে বেরোয়। সেই সুযোগে বাবাকে নিয়ে দিদা যায় বাবার মামার বাড়িতে। সেখানে বাবার যে মাইমা তাকে সবটা জানায়। বাবার মাইমাকে আমি খুশি দিদা বলি। খুশি দিদা গ্রামের মেয়ে, সে অনেক কিছু জানত। কোথায় এসবের জন্য তান্ত্রিক আছে, কিসে কি কাজ হয়, সব জানে। কিন্তু সেদিন সেই তান্ত্রিকের কাছে যাওয়া সম্ভব হলো না, তাই ওরা বাড়ি ফিরে আসে। কদিন ভারী অদ্ভুত কাণ্ড হলো। দাদু জেঠুর ঘরে গিয়ে শুতো রাতে। রাত হলেই সেই চিৎকার করত, দিদাকে দেখলে রেগে যেত, কিন্তু সকালে সব শান্ত। বাবা আর রাত জেগেও পড়াশুনো করতে পারত না, মন বসত না। তাই কিছুদিন পর দিদা আবার যায় বাপের বাড়ি, আর তখন খুশি দিদার সাথে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে যেতেই ওনাকে কাঁদতে কাঁদতে দিদা সব বলে। খুশি দিদা দিদাকে আগেই বলে দিয়েছিল যে দাদুর মাথার একটি চুল নিয়ে যেতে যখন তান্ত্রিকের কাছে যাবে, সেই চুলটি তারপর তান্ত্রিককে দেয়। উনি একটি বন্ধ ঘরের মধ্যে আধ ঘন্টা ঢুকে বসে থাকে। ঘরের মধ্যে থেকে বিড়বিড় করে কি যেন সব মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায় বাবা আর দিদা। তারপর উনি বেরিয়ে এসে বলেন যে দাদুকে যে ওই জমি দিয়েছিল সে এসবের কিছুই জানে না। তার কাছে ওই জমিটা হাত বদল হতে হতে এসেছিল। আসলে ওই জমির নিচে নাকি লুকিয়েছিল বহু বছরের এক অভিশাপ, যা নিজের অজান্তে আমার পিসির হাতে পড়েছিল। ওই বাড়ির সদর দরজার পাশেই একটি জায়গায় একটা লোহার বস্তু পোঁতা ছিল। ওই লোহার বস্তুই আটকে রেখেছিল এক অপদেবতাকে। পিসি সেই লোহাকে কোনো কারণে বার করে। দিদা বলে যে এই বিষয়ে তারা কেউই কিছু জানত না, কিন্তু তান্ত্রিক তখন বলে যে জানত, দিদার বড় ছেলেই সব জানত, মানে জেঠু। কিন্তু জেঠু কাউকেই কিছু বলেনি। পিসি ওই লোহার বস্তুটি নিজের ঘরেই লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই অপদেবতা তো শুধু রক্ত চাইত, তাই সে প্রথমে পিসিকে মারে, তারপর জেঠুকে পিসির রূপে নিজের কাছে টানত। তারপর জেঠু মারা যায়, আর এখন দাদুর ওপর তার নজর পড়েছে। দিদা তখন কাঁদতে কাঁদতে তার পরিবারকে বাঁচানোর কথা বলে। তান্ত্রিক জানায় যে ওই বাড়িতে ওনাকে যেতে হবে, না হলে উনি কিছু করতে পারবেন না। তারপর খুশি দিদা, আমার দিদা আর বাবা ওই তান্ত্রিককে নিয়ে আসে আমাদের বাড়িতে। যেতেই তিনি অনুভব করে যে ওই বাড়িতে খুব খারাপ কিছু আছে। ওনাকে দেখে দাদু খুব রাগারাগি শুরু করে। কোনো রকমে উনি ওই লোহার জিনিসটাকে পিসির ঘর থেকে এনে
পুঁতে দেয় মাটিতে। তারপর ওই মাটির ওপরেই দাঁড়িয়ে উনি শেষ মন্ত্র উচ্চারণ করতেই চারিদিকে যেন ঝড় বয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিবেশটা শান্ত হয়ে যায়। তারপর তান্ত্রিকের হাতের চেটো থেকে রক্ত বেরোতে শুরু করে। কিছুটা রক্ত পড়ে যায় ওই মাটির ওপর। ওই লোহার জিনিসটা মাটি থেকে যেন বেরোনোর চেষ্টা করছিল। মন্ত্র বলে নিজের রক্ত দিয়ে ওই তান্ত্রিক ওটাকে মাটির তলায় চেপে ঢোকায়। পুরো বাড়িটার পরিবেশটাই যেন পাল্টে যায়, শান্ত হয়ে যায়। দাদুও আগের মতো হয়ে যায়। জানতে পারা যায় যে বহু বছর আগে ওই জমি আসলে একটা বড় পুকুর ছিল। রাত হলেই কেউ যেন লোকেদের ডাকতো, তাদের নিজেদের কোনো পরিচিত মানুষের গলা নকল করে। যারা ওই ডাকে ভুল করে সাড়া দিত তারা আর বাড়ি ফিরত না। কিছুদিন পর পুকুরের ওপরে তাদের লাশ ভেসে উঠত। এরকম অনেক লোকের বাড়িতেই ঘটনা ঘটার ফলে ওই পুকুরকে বোজানোর কথা বলা হয়। সবাই মিলে একসাথে ওই পুকুর বুঝিয়ে জমি বানিয়ে ফেলে। তারপর ওই পথ দিয়ে আর কেউ যেত না। অভিশপ্ত জায়গা ভেবেই ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকতো। আসলে জেঠুর পিসি ওই অশুভ শক্তির শিকার হয়েছিলেন। এরপর দাদু ওই বাড়ি ভেঙে দেয়, যাতে আমাদের বাড়ির মতো অবস্থা আর কারোর না হয়। 1 বছরের মতো বাবারা সবাই বাবার মামার বাড়িতেই থাকে। তারপর দাদু নতুন বাড়ি বানায়, যেখানে আমরা এখন থাকি। তবে জানা যায় ওই ঘটনাটি ঘটার 1 বছরের মধ্যেই সেই তান্ত্রিক মারা গিয়েছিলেন। শুভদীপ, তার মানে ওই জমির অভিশাপ এখনো কাটেনি, সে এখনো লুকিয়ে আছে ওই জমিতে। তুমি কি গেছো কোনোদিনও ওই জমিতে? যদি গিয়ে থাকো এর উত্তরটা আমাকে দিও। যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি শেয়ার করার জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। তোমাদের কি মনে হয় ওই অভিশাপ আসলে কি, সেটা কমেন্টে জানিও। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, সেটা আমাদের অনেক সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।